টার্গেট বইয়ের তোমাদের মডেল কোয়েশ্চেন সেট 13 নম্বরে চলে এসেছি। তো মডেল কোয়েশ্চেন সেটের আমরা আজকেও চারটে নয় 6টা, তো 6টা শর্ট প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করাবো। তো দেখো প্রথম প্রশ্নটা কি বলছে। 1 নম্বর প্রশ্ন তোমাদের বলছে যে আসল ও 1 বছরের সুদ আসলের অনুপাত 20:21 হলে। আমরা এতদূর পরে কি বুঝলাম যে এখানে সুদ আসল, হ্যাঁ সুদ আসল বলেছে, আর যেহেতু অন্য কিছু বলেনি, চক্রবৃদ্ধির কথা উল্লেখ নেই, তার মানে এটা সরল সুদের অঙ্ক, এটুকু বুঝলাম। তো সরল সুদের ক্ষেত্রে আমরা কি ফর্মুলা কাজে লাগাই, I ইকুয়ালস টু PRT/100। অঙ্কটা খুবই ভালো একটা প্রশ্ন, ঠিক আছে। তো দেখো কি বলেছে, আসল ও 1 বছরের সুদ আসলের অনুপাত, ঠিক আছে। অনুপাত বলতে কার কার অনুপাত, অ্যান্সার কার কার অনুপাত, আসল মানে যেটাকে আমরা পি পি বলি, ইস টু সুদ আসল। তো সুদ আসল কত হবে, সুদ আসল আমাদের তার মানে আগে এখান থেকে একটু বের করে নিতে হবে। কি করে পাবো, দেখো সুদ আসল কি, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাতে আই ইকুয়ালস টু কি, সুদ। তো আগে আমরা আই বের করে নেব কত বছরের, 1 বছরের, তারপরে তার সাথে আসল যোগ করে দেবো, যেটা বেরোবে সেটা হবে 1 বছরের সুদ আসল। তো সেইটা চলো আগে বের করে নি, কারণ যদি এখানে অনুপাতে কি বসাবো সেইটা সমান সমান আমাদের কত বলেছে, 20:21, তাই তো। তো এইখানে সুদ আসল 1 বছরের সেটা তো আমরা জানি না, এটা যদি জানতে পারি তাহলেই আমাদের ইকুয়েশনটা ফুলফিল হবে, তাই তো। তাহলে আমরা 1 বছরের আগে সুদ আসল বের করে নিই। 1 বছরের মানে সুদ যদি খালি বের করি, তাহলে আসল তো p টাকা, আর কত, আর এর জায়গায় 8 টাকা ধরবো, এবং কত বছর বলেছে, 1 বছর, সেজন্য 1 হবে সময়ের জায়গায়, আর নিচে 100। তাহলে সুদ কত পেলাম, PR/100। এটা 1 বছরের। এবার 1 বছরের সুদ নয়, সুদ আসল, মানে এর সাথে আমাদের আসল যোগ করে দিতে হবে, তাহলে এটার সুদ রইল না, কি হয়ে গেল, সুদ আসল। বোঝা গেল, সুদ আসল। যাই হোক, তো সুদ আসল সমান সমান এটা পেলাম। তো এখানে দেখো নিচে যদি আমরা 100 লসাগু নিই, তাহলে PR+100P। তো এইটা পেলাম টোটাল সুদ আসল। তো এই জিনিসটা এখানে বসবে, তাই না। তাহলে PR+100P ডিভাইডেড বাই 100। এইবার জিনিসটা ফুলফিল হলো, এইবার ইকুয়েশনটা কমপ্লিট হলো। এইবার চলো সমাধান করি। তো ইস্টুর জায়গায় আমরা বলতে পারি যে ভাগ লিখে দিতেই পারি, ঠিক আছে, বড় একটা বাই লিখে দিতে পারি, আর নিচে কত চলে আসবে, PR+100P ডিভাইডেড বাই 100 সমান সমান ওপরে 20, ইস্টুর জায়গায় একটা ভাগ, নিচে একটা 21। বোঝা গেল। চল এবার আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি যে বড় ভাগ যদি থাকে, নিচে যদি একটা ভগ্নাংশ থাকে, তাকে আমরা উল্টে উপরে নিয়ে যেতে পারি। কি করে, বড় ভাগটার জায়গায় গুণ লিখবো, আর 100টা চলে যাবে ওপরে, ঠিক আছে, মানে নিচে যে ভগ্নাংশ সেটা যখন এই সাইডে চলে আসে তখন উল্টে যায়। তো উল্টে গেলে কি হবে, নিচে চলে আসবে PR+100P সমান সমান ডান দিকে 20/21। ভালো কথা। তো এবার দেখো এর পরের লাইন আমরা কি করব, পি ওপরে আছে, তাই তো, তাহলে P×100, আর নিচে দেখো দুটো থেকেই না পি কমন যাচ্ছে, তাহলে পি কমন নিয়ে নাও, তাহলে কত পড়ে রইলো, R+100 সমান সমান 20/21। তাহলে নিচের এই পুরো পি আর এই ওপরের পি কেটে গেল। তাহলে এখন দেখো পুরো ইকুয়েশনে খালি পড়ে আছে আর, তাহলে আমরা খুব সহজেই আর পেয়ে যাব। তাহলে কি করব, দেখো বজ্রন করে দেবো 21-এর সাথে। আচ্ছা তার আগে 20 দিয়ে, কারণ আমরা জানি ওপরে ওপরে কাটাকুটি যায়, তাহলে 20 দিয়ে কেটে দাও, ছোট হয়ে যাক, সুবিধা হবে আমাদের। তাহলে 20 দিয়ে 100 কাটলে পড়ে থাকলো ওপরে 5। এইবার বজ্রগুণন করো, এই নিচে যেটা রয়েছে সেটার সাথে ওপরের 1 পড়ে রয়েছে, সেটা গুণ করলে কি থাকবে, সেই সেম জিনিসই পড়ে থাকবে, 100 প্লাস আর সমান সমান এই 5-এর সাথে 21 গুণ হবে, তাহলে 5×21। তাহলে 5×21 কত হয়, 5 5, 5×2 10, 105 হয়। তাহলে ডাইরেক্ট 105 লিখে দাও এখানে, 105। এবার আমাদের আর বের করতে হবে, তাহলে প্লাস 100টাকে ডান দিকে নিয়ে যেতে হবে, তাহলে 105 মাইনাস 100 সমান সমান 5%। যেহেতু এটা সরল সুদের হার, সেজন্য পার্সেন্টেজে আসবে। তাহলে কত বেরোলো আমাদের অ্যান্সার, 5%। তো সি হলো আমাদের রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটাতে আমরা চলে এসেছি। কি বলছে, 3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α প্লাস 1/β বের করতে হবে। খুব সোজা, তোমরা জানো যে যদি এরকম একটা সমীকরণ আমাদের দেওয়া থাকে, তাকে আমরা কোন সমীকরণের সাথে তুলনা করি, ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই সমীকরণের সাথে তুলনা করে আমরা এই দুটো বীজের মধ্যে দুটো সম্পর্ক বের করি। কি, একটা যোগের সূত্র, যে দুটো বীজকে যোগ করলে সবসময় -b/a হয়, আর একটা গুণফলের সূত্র, যেটা সমান সমান c/a হয়। কিন্তু b/a তো আমাদের আদর্শ সমীকরণ, ঠিক আছে, আমাদের তো প্রশ্নে যেটা বলে দিয়েছে সেখানে সেইটার অনুযায়ী b/a বসাতে হবে। তো x এর সাথে যেটা থাকে সেটা b, তাহলে x এর সাথে 8 আছে, তাহলে 8 হবে আমাদের b, মাইনাস তো বসাতেই হবে। আর a হচ্ছে এখানে x² এর সাথে যেটা a হয় সেটা, তাহলে x² এর সাথে 3 আছে, 3 বসাবো।
এখানে সি, তাহলে সি এখানে, তো সেই অনুযায়ী সি এক্ষেত্রে কত 2, আর এ কত আগেরটাতেই পেয়েছি 3। তাহলে দুটো বীজের যোগফলও পেলাম -8/3, আর গুণফলও পেলাম 2/3। কিন্তু এবার মানে আমাদের করতে হবে কি, এইটা বের করতে হবে। কি করে বের করব? 1/α প্লাস 1/β, এটা সমাধান যদি আমরা করি, দেখো নিচে আলফা এবং বিটা দুটোকেই লসাগু নিতে হবে। তো দুটোকে যখন লসাগু নিতে হয় তখন আলফা বিটা গুণ হয়ে যায়। তো এবার এইটাকে দিয়ে আলফাকে যদি ভাগ করি তাহলে আসবে বিটা, প্লাস এটাকে দিয়ে যদি বিটাকে ভাগ করি চলে আসে আলফা। ঠিক আছে, তো উপরে কত পেলাম? বিটা প্লাস আলফা পেলাম। যাই হোক, তার মানে এইটার সাথে সমান হবে আলফা প্লাস বিটা বা বিটা প্লাস আলফা, কোনো যায় আসে না। 2 এর সাথে 3 যোগ করো বা 3 এর সাথে 2 যোগ করো, রেজাল্ট তো একই আসবে। তো সেই কারণে বিটা প্লাস আলফার জায়গায় কত বসাবো? -8/3। আর আলফা বিটার জায়গায় কত বসাবো? 2/3 বসিয়ে দাও। সমান সমান -8/3, তো যেরকম ছিল সেরকমই হবে। কিন্তু সমস্যাটা হচ্ছিল নিচের ভগ্নাংশটাকে নিয়ে। নিচের ভগ্নাংশটা যাবে উল্টে। কেন? কারণ আমরা জানি যদি মাঝখানে একটা বড় ভগ্নাংশ থাকে তখন তার জায়গায় যদি আমরা গুণ চিহ্ন বসিয়ে দিই তাহলে নিচের যে ভগ্নাংশ থাকে সেটা উল্টে যায়। তাহলে 2 এর 3 আছে, 3 এর 2 হয়ে যাবে। এই 3 কেটে গেল, আর 2 দিয়ে 8 কাটলে পরে থাকে 4। তাহলে কত হলো? মাইনাস রয়েছে কিন্তু, তাহলে -4। এইটা হলো তোমাদের আলটিমেটলি অ্যান্সার। তাহলে সি হচ্ছে গেল তোমাদের রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্নটাতে আমরা চলে এসেছি। কি বলছে? 10 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি জ্যা কোন বৃত্তের বিপরীত পার্শ্বে অবস্থিত। আচ্ছা, একটা বৃত্ত আমাদের আঁকতে হবে। তো সেই বৃত্তের দুপাশে দুটো জ্যা আছে, একটা একটু ছোট মানে 10, আর একটা একটু বড় মানে 24, আর মাঝখানে এখানে সেন্টার। তো উপরেরটার দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার, আর নিচেরটার দৈর্ঘ্য 24 সেন্টিমিটার পুরোটা। এরকম যদি হয়ে থাকে, দুই বিপরীত পার্শ্বে আঁকলাম। এবার বলেছে তাদের মধ্যেকার দূরত্ব যদি 17 সেন্টিমিটার হয়। মধ্যেকার দূরত্ব বলতে এইখান থেকে এই পর্যন্ত এই দূরত্ব, মানে সেন্টার দিয়ে যাবে যেটা, সেইটার পুরোটার দূরত্ব কত বলেছে? 17 সেন্টিমিটার। আচ্ছা, যদি এরকম হয়ে থাকে তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এইখান থেকে এই পুরোটা, এটা হচ্ছে হলো 17 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধ কত। আচ্ছা, তো ব্যাসার্ধ বলতে আমরা এই সেন্টার থেকে পরিধি পর্যন্ত একটা মানে দাগ টানলি সেটাই ব্যাসার্ধ, আবার এই সেন্টার থেকে এই পরিধি পর্যন্ত দাগ টানলে সেটাও একটা ব্যাসার্ধ। তো দেখো এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা এইটা আর একটা এইটা, তাই তো? এবার দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমাদের দুটো ফর্মুলা কাজে লাগাতে হবে। কি করে আমরা ব্যাসার্ধ বের করবো? দেখো আমরা ব্যাসার্ধকে স্মল আর ধরলাম, তাহলে এটা যদি স্মল আর হয় উপরেরটা স্মল আর হবে, কারণ ওইটাও একটা ব্যাসার্ধ। এইবার আমরা পুরোটা জানি 17, ঠিক আছে, কিন্তু আমাদের এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে গেলে খালি এইটুকু দরকার। তো এইটুকুকে আমরা ধরে নিই খালি এক্স। তাহলে এইটুকু যদি এক্স হয়ে থাকে তাহলে এইটুকু কত হবে? পুরোটা 17, এইটুকু এক্স, তাহলে এইটুকু হবে 17 মাইনাস এক্স, তাই তো? পুরোটা থেকে যদি এই এক্স বাদ দিই তাহলে এইখান থেকে এইটুকু পাবো, তাহলে সেটা কত হবে? 17 মাইনাস এক্স। এখানে খুব হিজিবিজি হয়ে যাচ্ছে, যাই হোক। তো আমরা এখান থেকে দুটো ট্রায়াঙ্গেল পেলাম, মানে দুটো ত্রিভুজ পেলাম, একটা ওপরেরটা আর একটা নিচেরটা। তো ওপরেরটার ক্ষেত্রে আমরা এইটা পেলাম 17 মাইনাস এক্স, নিচেরটার ক্ষেত্রে এটাকে আমরা ধরেছি এক্স, এইটা তো আর, আর দেখো পুরোটা 24, তাহলে এইটুকু কত হবে? 12 হবে। পুরোটা 10, তাহলে এইটুকু মানে হাফ কত হবে? 5। আর এইটা ব্যাসার্ধ, এটাও তো ব্যাসার্ধ, তাহলে এটাও আর। তো এই দুটো ত্রিভুজকে কাজে লাগিয়ে আমরা আর বের করব। তো আমরা ত্রিভুজ বলতে একটাই ফর্মুলা জানি, যেটা পিথাগোরাসের উপপাদ্য। তো এই উপরেরটাতে যদি সেই ফর্মুলাটা কাজে লাগাই আমরা কি দেখতে পারি? অতিভুজ স্কয়ার, অতিভুজ বলতে কত? আর স্কয়ার সমান সমান, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার। লম্ব বলতে এইটা বলতে পারো 17 মাইনাস এক্স তার স্কয়ার, প্লাস ভূমি স্কয়ার, ভূমি বলতে 5 মানে 5 স্কয়ার। এটা হচ্ছে প্রথমটা থেকে। এবং দ্বিতীয়টা থেকে আমি এখানে করাই, দ্বিতীয়টা থেকে কি পাচ্ছি? দ্বিতীয়টা থেকে অতিভুজ কত? আর। কি করে বুঝলাম অতিভুজ আর? দেখো সমকোণী ত্রিভুজ, তো তাহলে যে কোণটা 90 ডিগ্রি তার বিপরীত বাহুটাই হয় অতিভুজ। বোঝা গেল? সোজা সাপটা হিসাব। তাহলে আর হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার মানে 12 স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে এক্স স্কয়ার। এই দুটো জিনিস আমরা পেলাম। তো চলো এক একটাকে সমাধান করি। আর স্কয়ার তো কিছু করা যাবে না, এইটাকে একটা জিনিস করতে পারি। এটা হচ্ছে হলো a মাইনাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা। তো কি করে করবো? a স্কয়ার মানে 17 স্কয়ার, 17 স্কয়ার বলতে ডাইরেক্ট লিখবো 289। তাহলে a স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a বলতে কত? 17, ইন্টু b বলতে কত? x, প্লাস b স্কয়ার, b বলতে কত? x, তাহলে তার হোল স্কয়ার, প্লাস ডান দিকে 5 স্কয়ার মানে 25। এবার দেখো সমাধান করো কি আসে।
289 মাইনাস 17 দুগুণী 34, তার সাথে একটা এক্সও গুণ আছে 34x প্লাস এক্স স্কোয়ার প্লাস 25। আচ্ছা, এই 25 এবং 289 এই দুটো খালি সংখ্যা, তাহলে এই দুটোকে আমরা যোগ বিয়োগ করতে পারি, কি হবে? যোগ হবে। তাহলে 9 সাথে 5 যোগ করলে 4, ঠিক আছে, হাতে 1, 2 এর 1 3, 8 আর 3 11 1, হাতে 1, 2 এর 1 3, তাহলে 314 পেলাম মাইনাস 34x প্লাস এক্স স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান সমান আমরা বাদিকে সমীকরণ থেকে বা বলতে পারো উপরের ত্রিভুজ থেকে এটা পেলাম। এবার নিচের ত্রিভুজটা থেকে আমরা আর স্কোয়ার সমান সমান কত পাচ্ছি? এটা বেশি কিছু করতে হবে না, 144 প্লাস এক্স স্কোয়ার। আর স্কোয়ার সমান সমান বা এটাও বা, তাহলে আর স্কোয়ার সমান সমান এইটা পেলাম, আর স্কোয়ার সমান সমান এইটা পেলাম। তো আমরা কি একটা জিনিস করতে পারি যে এই ডান দিকে এইটা সমান সমান এটা ডান দিকের এইটা, দুটোই তো সমান, কারণ এটাও আর স্কোয়ার এটা আর এটাও আর স্কোয়ার সমান সমান এটা। তাহলে আমরা এখানে লিখতেই পারি অতএব 314 মাইনাস 34x প্লাস এক্স স্কোয়ার সমান সমান এই 144 প্লাস এক্স স্কোয়ার, তাই তো? কারণ দুটোই আর স্কোয়ারের সাথে সমান। তো এবার আমরা দেখতে পাচ্ছি বাদিকের প্লাস এক্স স্কোয়ার ডান দিকের প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, খুব ভালো কথা। তাহলে 314 মাইনাস 34x আছে, এটাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস 34x হয়ে যাবে, আর এদিকের প্লাস 144 বাদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস 144 হয়ে যাবে। তো 314 থেকে যখন 144 বিয়োগ দেব, 4 থেকে 4 বাদ 0, 11 থেকে 4 বাদ 7, হাতে 1 মানে 2, 1, 170। তাহলে আমরা 170 সমান সমান 34x পেলাম। এখান থেকে আমরা x পেয়ে যাব, x সমান সমান কত আসবে? 170 বাই 34, 2 দিয়ে 17 আর 2 দিয়ে 8 দুগুণী 16, 1 10, 5 দুগুণী 10। আচ্ছা, 17 দিয়ে 85 ডাইরেক্ট 5 বার কাটাকুটি যায়, 5 17 85। তাহলে x সমান সমান কত পেলাম? 5 পেলাম। এইটা করার জন্য আমাদের এত কিছু করতে হলো। যাই হোক, কিন্তু x টাই আমাদের অ্যান্সার নয়, আমাদের বের করতে বলেছে ব্যাসার্ধ। তাহলে x যখন 5 পেয়ে গেলাম, তাহলে এবার এটা 5 আর এইটুকু জানি আমরা 12, তাহলে আর পেয়ে যাব, তাই তো? অঙ্কটা একটু লেন্দি অঙ্ক, যাই হোক, কিন্তু তোমরা যদি একবার বুঝে নাও না, তোমাদের করতে বেশি সময় লাগবে না। যাই হোক, তাহলে x সমান সমান আমরা পেলাম 5। এবার আমরা যে কোনো একটা ট্রায়াঙ্গেলে x এর মান বসিয়ে দিলেই মান পেয়ে যাবো। আমরা ছোটটাতে বসাবো, কারণ এটার মানগুলো খুব সহজ। তো ছোটটাতে কি ছিল? ছোটটাতে ছিল আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাই তো? তাহলে x এর মান পেয়ে গেছি 5, তাহলে 5 স্কোয়ার মানে 25 যোগ 12 স্কোয়ার মানে কত? 144। দুটোকে যোগ করো, 5 আর 4 9, 4 আর 2 6, 169। 169 কার স্কোয়ার হয়? মানে আর স্কোয়ার সমান সমান 169। তাহলে আর সমান সমান রুট ওভার অফ 169। রুট ওভার অফ 169 কত হয়? 13 হয়। বোঝা গেল? এইগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে, কিছু করার নেই, কারণ 1 থেকে 20 পর্যন্ত যদি কারোর সত্যি মুখস্থ থাকে, তাহলে তার এই সমস্ত জায়গাতে খুব সুবিধা হবে। তা না হলে আমি তোমাদের এখানে করে দিতেই পারি। 169, তো তোমরা এটাকে ফার্স্টে ভাঙাবে। দেখো 3 দিয়ে যাবে, 3 5 15, 1 19, না 3 দিয়ে এটা যায় না। তো তোমাদের এটা কত দিয়ে যাচ্ছে? ডাইরেক্ট 13 দিয়ে যাচ্ছে, ঠিক আছে? 13 কে 13, 3 39, 3 13 39। তো কিছু করার নেই, তোমাদের দেখছো এটা মুখস্থ করতেই হবে। যাই হোক, তো আর সমান সমান 13 সেন্টিমিটার হচ্ছে হলো তোমাদের রাইট অ্যান্সার। কোনটা হবে? ডি। ডি হলো তোমাদের রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন এবং রিপিটেড প্রশ্ন। আমরা এই অঙ্ক আগের দিনও, মানে আগের দিন নয়, আগের একটা সেটে করিয়েছিলাম, তো একদম রিপিটেড প্রশ্ন। এগুলো তোমাদের বোনাস, ঠিক আছে? 1 নম্বর একদম বোনাস। কি করে করবে দেখো, আগের দিনও শিখিয়েছিলাম, আজকে আরেকবার শেখাই। ট্যান আলফা প্লাস কট আলফা সমান সমান 2 হলে তোমরা ডাইরেক্ট মনে রেখে দেবে যে ট্যানের অপোজিট কট হয়, তাই তো? এই ট্যান আলফা প্লাস কট, মানে ট্যান এবং কট মিলে যদি 2 হয়, তাহলে ট্যান আলফার মান সমান সমান 1 আসে। বোঝা গেল? এইটা 1 হয় আর এটা 1 হয়, ডাইরেক্ট মনে রেখে দেবে, ঠিক আছে? আমি আর বেশি ডিটেলসে যাব না, কারণ বেশি ডিটেলসে গেলে গিয়ে কি লাভ হবে? তোমাদের একটা শর্ট প্রশ্ন, অত বড় করে অঙ্ক লাভ নেই। তো ট্যান আলফা সমান সমান এই সমস্ত ক্ষেত্রে কত? 1 হবে। তাহলে যদি 1 হয়, তাহলে তোমরা এবার বলো ট্যান আলফা 1 আর কট আলফা কত হলো? 1। তো ডাইরেক্ট বসিয়ে দাও এখানে মান, 1 এর পাওয়ারে 25 যোগ 1 এর পাওয়ারে 25। তাহলে 1 এর পাওয়ারে 1 কে 25 বার যদি গুণ করি, একই আসবে ভাই। 1 কে যদি 25 বার গুণ করি, একই আসবে। দুটো 1 যোগ করে 2। কোনটা? বি হলো তোমাদের রাইট অ্যান্সার। এবার তোমরা যদি অনেকে কমেন্ট করে বলো যে দাদা এটা আমরা সঠিক জানতে চাই যে প্রসেস কি হতে পারে, তো তার জন্য আমাদের আগে একটা সেটে অঙ্কটা করিয়েছিলাম। আর যদি কারোর একান্ত সমস্যা হয়, সে আমাদের মানে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো, তার জন্য আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়া হবে। 5 নম্বর প্রশ্নটাতে আমরা চলে এসেছি। দেখো কি বলছে, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। আর তোমাদের প্রশ্নে একটু একটা ভুল আছে, সেটা আমি তোমাদেরকে বলবো একটু পরে। দেখো কি বলেছে, ঘনকাকৃতি একটি ঘরে রাখা দণ্ডটির দৈর্ঘ্য 4√3 মিটার হলে ঘরের মেঝের ক্ষেত্রফল।
তো আমাদের কিরকম ঘরটা, একটা ঘনকাকৃতি ঘর। ঘনকাকৃতি বলতে এরকম একটা বর্গক্ষেত্র আঁকবো, তার পাশে আর একটা বর্গক্ষেত্র আঁকবো, ব্যাস এই হলো তোমাদের একটা ঘনক। তো আমার একটা ঘর আছে, ধরো সেই ঘরটা ধরো পুরো এরকম ঘনকাকৃতি। তো এই ঘরে রাখা দণ্ডটির দৈর্ঘ্য, এখানে প্রশ্ন তোমাদের বলে দেয়নি সর্বাধিক দণ্ডটির দৈর্ঘ্য, কারণ এখানে যে দণ্ডটার কথা বলেছে সেটা হলো এই পুরো কর্ণ বরাবর, ঠিক আছে। আর এই বরাবর যে রেখাটা, এটা হলো এই ঘরে রাখা সব থেকে লম্বা দণ্ড বা সব থেকে লম্বা রেখা, ঠিক আছে। মানে এরকম যদি তোমার একটা ঘর হয়ে থাকে এবং তার মধ্যে তোমার যদি মনে হয় আমি একটা সব থেকে লম্বা রড রাখবো, ঠিক আছে, সেটা কত দৈর্ঘ্যের হবে, সেটা তোমাদের এই কর্ণ বরাবর যদি রাখো তাহলে সব থেকে লম্বা দণ্ড রাখতে পারবে। তো সেইটাই এখানে বলছে যে ঘনকাকৃতি একটি ঘরে রাখা দণ্ডটির দৈর্ঘ্য, এখানে বলে দেওয়া উচিত ছিল সর্বাধিক দৈর্ঘ্যের, তাই না, সর্বাধিক দৈর্ঘ্যের দণ্ডটির দৈর্ঘ্য, বোঝা যাচ্ছে। তাহলে তোমাদের অঙ্কটা করা যাবে, তা না হলে অঙ্কটা কখনোই করতে পারবে না, কারণ দণ্ড এর থেকে ছোট হতে পারে, তোমাদের বলে দেয়নি ঘরে রাখা দণ্ড, ভাই ছোট হতে পারে। কিরকম ধরনের প্রশ্ন সেট করেছে, যাই হোক সেট করেছে, আমাদের কাজ তোমাদের বোঝানো, তাই বোঝাচ্ছি যে সর্বাধিক দৈর্ঘ্যের হবে। যাই হোক, তার মানে আমাদের এই সব থেকে বড় যে কর্ণ সেটা আমাদের বের করতে হবে। কি করে পাবো আমরা জানি, তোমাদের আমি আজকে কোনো মানে ডেরিভেশন যাব না, মানে ডাইরেক্ট বোঝাবো যে সূত্র কত হয়। ডাইরেক্ট সূত্র হলো যে কোনো ঘনকাকৃতি ঘরের সব থেকে বড় কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হলো √3 × a, বোঝা গেল। এটা হলো কর্ণের দৈর্ঘ্য। তো এইটা সমান সমান তোমাদেরকে বলে দিয়েছে 4√3, বোঝা গেল। তো দেখো এখান থেকে আমরা এ পেয়ে যাবো। এ মানে কি জানি আমরা, একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে √3 কেটে গেল, তাহলে আমরা এ সমান সমান কত পেলাম, 4 পেলাম। এটা তো একটা বাহুর দৈর্ঘ্য পেলাম, আমাদের কি বাহুর দৈর্ঘ্য চেয়েছে না, আমাদের চেয়েছে ঘরের মেঝের ক্ষেত্রফল। মেঝে বলতে এই দেখো আমি দাগ টেনে দিচ্ছি যে টুকু জায়গা, তাই না, এটা তো মেঝে হবে নিচে, তো এর ক্ষেত্রফল কত হবে। তো মেঝেটা কি, মেঝেটা তো একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে আরেকটা বাহুর দৈর্ঘ্য এ হবে, তাহলে এর ক্ষেত্রফল কত, এ স্কোয়ার, আমরা তো জানি। তাহলে এ পেয়েছি 4, তাহলে এ স্কোয়ার সমান সমান কত হবে, 4 × 4, 4 × 4 = 16, তাই তো। একক কি দিয়েছে আমাদের, মিটার, তাহলে বর্গ মিটার মানে মিটার স্কোয়ার হবে অ্যান্সার। তাহলে 16 মিটার স্কোয়ার হলো তোমাদের রাইট অ্যান্সার। কোনটা হবে, এ হচ্ছে গিয়ে তোমাদের রাইট অ্যান্সার। যাই হোক, অঙ্কটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক। প্রশ্নের সামান্য একটা ভুলের জন্য অনেকে অঙ্কটা না করেও আসতে পারে, কিন্তু সেই কারণে আমার কাজ তোমাদের বুঝিয়ে দেওয়া দরকার যে ওই জায়গাটাতে সর্বাধিক দৈর্ঘ্যের দণ্ড হবে। যাই হোক, 6 নম্বর প্রশ্নটাতে চলে এসেছি। 6 নম্বর প্রশ্ন একদম লাস্ট প্রশ্ন, কি বলছে দেখো, সামেশন অফ i 1 থেকে 20 পর্যন্ত, যার মান হচ্ছে কত, মানে কোন রাশিটার আমাদের বের করতে হবে সামেশন, xi-4 সমান সমান 10 বলে দিয়েছে। আচ্ছা, বের করতে হবে না, 10 আমাদের বলে দিয়েছে। যদি এরকম হয় তাহলে x বারের মানে কি, এই জিনিসটাকে আমরা কিভাবে পড়ি, x বার এর মানে হলো গড় বের করতে হবে, x এর গড় বের করতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা কিভাবে অঙ্কটা করব, অঙ্কটাতে একটু বোঝার বিষয় আছে। সামেশনের মানে কি বলেছিলাম, xi-r, সামেশনের মানে হচ্ছে যোগ। কার যোগ, যে রাশিটা তোমাদেরকে বলে দিয়েছে তার যোগ। কতবার, দেখো 1 থেকে 20 বার, বোঝা গেল। তাহলে এই i এর জায়গায় 1 থেকে 20 বার অবধি আমাদের বসিয়ে পরপর পরপর যোগ করতে হবে। তাহলে যদি সেটা আমরা যোগ করি তাহলে আমরা কিভাবে লিখবো, x i এর জায়গায় 1 থেকে শুরু করব, -4 যোগ x2 -4 যোগ x3 -4, এভাবে কতবার যোগ করব, 20 পর্যন্ত যোগ করব। তাহলে প্লাস ডট 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 প্লাস x20 -4, কারণ -4টা দেখো সব জায়গাতেই কনস্ট্যান্ট, কেন, কারণ -4 এর সাথে কোনো i নেই যে -4 চেঞ্জ হবে, -4 এই 20 বারই -4ই থাকবে। সমান সমান ডান দিকে আমাদের 10 বলে দিয়েছে। তো আমরা জিনিসটাকে কি এভাবে আলাদা করে লিখতে পারি, দেখো x1 x2 x3। আচ্ছা, আরেকটু সমাধান করে দিই, আরেকটু সহজ করে দিই, ব্র্যাকেট গুলো তুলে দিই, প্লাস x3 -4 প্লাস ডট ডট করতে করতে x20 -4 সমান সমান 10। এবার দেখো আমাদের গড় বের করতে বলেছে। গড় জিনিসটার মানে কি, মানে x বার সমান সমান মানে কি, যতগুলো x এর মান আছে, কতগুলো আছে দেখো, x1 থেকে x20 পর্যন্ত আছে, তাহলে x1 থেকে 20 পর্যন্ত গড় বের করতে হবে। মানে x1 থেকে x20 মানে ডট ডট দিয়ে বোঝাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, প্লাস ডট ডট করতে করতে x20 পর্যন্ত যোগ করব, ডিভাইডেড বাই যতবার x যোগ করেছি সেই সংখ্যাটা দিয়ে গুণ করবো। তাহলে কতবার যোগ করেছি,
20 বার যোগ করেছি, তাহলে 20 দিয়ে ভাগ করবো। আমাদের এই জিনিসটা বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা বের করতে গেলে আমাদের ওপরের এই জিনিসটার মান জানা দরকার। তাকেই তো 20 দিয়ে ভাগ করলে আমরা ডাইরেক্ট গড় পেয়ে যাবো। তাহলে x1 থেকে x20 এটা আমরা কোথা থেকে পাবো? এখান থেকে পাবো। দেখো x1 প্লাস x2 প্লাস x3 মানে -4 গুলোকে ডান দিকে সরিয়ে নিচ্ছি। তাহলে খালি x1 প্লাস x2 প্লাস x3 এইভাবে ডট ডট করতে করতে কোন পর্যন্ত লিখবো? x20 পর্যন্ত লিখবো। এইবার বলবে দাদা তাহলে -4 গুলোর কি হবে? -4 গুলো জমা হতে থাকবে। কতবার জমা হবে? মানে বা কতবার যোগ হবে? 20 বার যোগ হবে। তাহলে -4 যদি 20 বার যোগ হয় তাহলে মানে 20 × 4 এটা আমরা করতেই পারি, সমান সমান ডান দিকে 10। বোঝা গেল? তাহলে x1 থেকে আমি আর মাঝখানে গুলো লিখছি না, ডাইরেক্ট x20 লিখছি, সমান সমান কত পেলাম? -20 × 4, 20 × 4 কত হয়? 80 হয়। তাহলে -80 কে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে +80 হয়ে যাবে। তাহলে ডান দিকে কত পেলাম? 90। তাহলে ওপরে আমরা যেগুলো লিখেছিলাম x1 থেকে x20 সবকটার যোগ কত হবে? 90, তাই তো? তাহলে 90 কি আমাদের অ্যান্সার? না, আমাদের বের করতে হবে x এর গড়। তাহলে x এর গড় সমান সমান সবকটার যোগফল কত এসছে? 90 ডিভাইডেড বাই কত লিখেছিলাম? 20। ভাগ করো, 9 কে 2 দিয়ে ভাগ করলে 4.5। বোঝা গেল? তাহলে x এর গড় হবে তোমাদের 4.5। তো এ হলো তোমাদের রাইট অ্যান্সার। কিন্তু কিন্তু আমি তোমাদের এক্ষেত্রে একটা জিনিস বলতে চাই, যখন এরকম ধরনের প্রশ্ন আসবে না, তখন কি করবে তোমরা? না মুখে মুখে করার চেষ্টা করবে বা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবে। কিভাবে? দেখো তোমাদের একটা শর্ট ট্রিক বলি। 4 এখানে এক্সট্রা রয়েছে, কতবার 4 তোমাদের এই এক্স এর সাথে মানে বিয়োগ হয়েছে? 20 বার, তাই তো? তাহলে এই -4 কে 20 সাথে গুণ করবে। তাহলে -4 কে যদি 20 সাথে গুণ করি তাহলে আমাদের বাঁদিকে কত আসবে? -80। -80 কে যদি আমরা ডান দিকে নিয়ে চলে যাই, তাই তো, তাহলে +80 হয়ে যাবে। আর ডান দিকে একটা 10 আগে থেকেই আছে, তাহলে ডান দিকে কত হয়ে গেল? 90 হয়ে গেল, তাই তো? তার মানে এক্স রাশিগুলো সবকটার যোগফল ডাইরেক্ট 90 পেয়ে গেলাম। বুঝতে পারলে? ডাইরেক্ট মুখে হিসাব করলে। তো এই 90টাকে এবার ভাগ করতে হবে ওপরে যে সংখ্যাটা রয়েছে সেটা দিয়ে, 20 দিয়ে। এইভাবে আমি যেটা বোঝালাম সেইভাবে তোমরা মনে রাখতেও পারো, নাও রাখতে পারো। কিন্তু যদি এইভাবে মনে রাখার চেষ্টা করো তোমরা মানে কি বলবো, মানে উইদিন আ মিনিট, মানে 1 মিনিটের মধ্যেই অঙ্কটা কমপ্লিট করতে পারবে। যাই হোক, তো আমি আমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করলাম এই 6টা প্রশ্ন তোমাদেরকে বোঝানোর। এর পরেও যদি কারোর প্রশ্ন থেকে থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাতে পারো।